প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী উচ্চতর গণিত, অধ্যায় সপ্তম অসীম ধারা। আমরা সেই অসীম ধারা থেকে আজকে আলোচনা করব। এই অধ্যায়ে প্রথমে যেটা আলোচনা করতে হবে সেটা হলো অনুক্রম। অনুক্রম হলো অনুক্রম কি? অনুক্রম হলো যখন কতগুলো রাশি এমনভাবে সজ্জিত থাকে যার পূর্বপদ এবং পরপদের সাথে কিভাবে সজ্জিত আছে এবং কি বিশেষ নিয়মে সজ্জিত আছে তা জানা যায়। সেই ধরনের সজ্জিত রাশিগুলোর সেটকে বলা হয় অনুক্রম। উদাহরণ হিসেবে যদি আমি লিখি 2, 4, 6, 8, 10 এভাবে ডট ডট দিয়ে আমি এটাকে সেটের মধ্যে আবদ্ধ করেছি। এখন এই 4 সংখ্যাটি পূর্ব পদের থেকে 2 বেশি, আবার পরের পদ থেকে 2 কম, আবার 6 সংখ্যাটিও পূর্ব পদের থেকে 2 বেশি, পরের পদ থেকে 2 কম। তাহলে দেখা যাচ্ছে যে দুইটি পদের পার্থক্য আমরা সমান পেয়েছি। 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2। তাইলে এই যে সংখ্যাগুলো একটা বিশেষ নিয়মে সজ্জিত আছে এবং পূর্ব পদ থেকে 2 বেশি এবং পরপদ থেকে 2 কম। তাইলে এই বিশেষ নিয়মে সজ্জিত রাশিগুলোর সেটকে বলা হয় অনুক্রম। আর এই অনুক্রমে পদগুলা যখন আমরা যোগ চিহ্ন দিয়ে লিখি তখন এটাকে বলা হয় ধারা। এটাকে যদি আমি যোগ চিহ্ন দিয়ে এভাবে লিখি তাহলে এটি একটি ধারা। তাহলে ধারাকে অনুক্রমের পদগুলো যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়। তাহলে ধারা কত প্রকার? ধারা 2 প্রকার। একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলো যে ধারার পরপর দুইটি পদের বিয়োগফল সমান, যেমন 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 8 থেকে 6 বিয়োগ করলে 2। তাহলে পরপর দুইটি পদের বিয়োগফল সমান হলে তখন সেই ধারাকে বলা হয় সমান্তর ধারা। আর পরপর দুইটি পদের ভাগফল সমান হলে অথবা অনুপাত সমান হলে, যেমন উদাহরণস্বরূপ আমি যদি 2 + 4 + 8 + 16 + ডট ডট লিখি তাহলে এখানে এই দুইটি পদের ভাগফল হলো 2, এই দুইটি পদের ভাগফল 2, এই দুইটি পদের ভাগফল 2, এই দুইটি পদের পরবর্তী দুইটি পদের ভাগফল 2 হবে। তখন তাদেরকে যদি অনুপাত করি 2:4 = 1:2 হবে, 4:8 = 1:2 হবে। তাহলে পরপর দুইটি পদের ভাগফল সমান অথবা তাদের অনুপাত যদি সমান হয় তাহলে সেই ধরনের ধারাকে বলা হয় গুণোত্তর ধারা। এখন এখানে একটা ধারার মধ্যে কতগুলো পদ আছে তার উপর ভিত্তি করে ধারাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হইল সসীম ধারা আর একটা হলো অসীম ধারা। সসীম ধারা হলো এখানে যদি যে ধারার সংখ্যাগুলো অর্থাৎ পদগুলো যদি সীমিত থাকে, যেমন মনে করো এখানে যদি আমি 32 লিখি তাহলে এটা সর্বশেষ সংখ্যাটা সর্বশেষ পদটা জানা আছে, তাহলে এই ধরনের ধারাকে বলা হয় সসীম ধারা। আর যার সর্বশেষ সংখ্যা জানা নাই, এখানে ডট ডট থাকে, তাহলে এই ধরনের ধারাকে বলা হয় অসীম ধারা। তাহলে আমরা সসীম ধারা এবং অসীম ধারা এই 2 ধারা সম্বন্ধে বুঝতে পারলাম। সসীম ধারাকে আবার সমান্তর ধারা যেহেতু, তাহলে সসীম সমান্তর ধারা, অসীম সমান্তর ধারা হবে। গুণোত্তর ধারা যেহেতু, সসীম গুণোত্তর ধারা এবং অসীম গুণোত্তর ধারা হবে। আমরা এতে অসীম গুণোত্তর ধারা সম্বন্ধে আলোচনা করব। আমরা সাধারণ গণিতে জানি যে a + ar + ar² + ডট ডট + ar⁴n সমান আমরা পেয়েছিলাম
সমষ্টির সূত্র পেয়েছিলাম s = a * 1 - r⁴n/1 - r যখন 1 is greater than r হয়। আর এটা দুইটা সূত্র পেয়েছি, আরেকটা পেয়েছি s = a * r⁴n-1/r-1 যখন r is greater than 1। তাহলে গুণোত্তর ধারার বেলায় দুইটা সূত্র। এখানে কেন গুণোত্তর ধারা বলছি, কারণ এই দুইটার ভাগফল হলো r, এই দুইটার ভাগফল r, এর পরবর্তীগুলোরও ভাগফল r হবে। তাহলে পরপর দুইটি পদের ভাগফল যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। আমরা সাধারণ গণিতে সসীম ধারা সম্বন্ধে আলোচনা করেছিলাম। তাহলে সেখানে সসীম ধারার বেলায় n তম আংশিক সমষ্টি হলো a * 1 - r⁴n/1 - r যখন 1 is greater than r, অর্থাৎ 1 যদি বড় হয়, 1 কে আমরা আগে লিখেছিলাম, আর যখন r is greater than 1 অর্থাৎ সাধারণ অনুপাত, এখানে r বলতে সাধারণ অনুপাত বুঝিয়েছে, সাধারণ অনুপাত যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে তার সমষ্টি হবে a * r⁻n-1/r-1। এখন প্রশ্ন হলো, এটা যেহেতু অসীম ধারা, তাহলে এটার একটা অসীমতক সমষ্টি থাকবে। অসীমতক সমষ্টিকে s ইনফিনিটি দ্বারা প্রকাশ করা হয়। s ইনফিনিটি সমান কত? এখন s ইনফিনিটি অসীম পতক সমষ্টি কখন হবে? অসীমতক সমষ্টি হবে যখন 1 is less than r is less than 1, অর্থাৎ অসীমতক সমষ্টি হতে হলে r is less than 1 হতে হবে। সেখানে r কে অ্যাবসলিউট ভ্যালু r ধরা হয়, অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি, -1 থেকে r এর মান বড় আর 1 থেকে r এর মান যদি ছোট হয় সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি হবে। তাইলে অসীমতক সমষ্টি হওয়ার দুইটা শর্ত পাওয়া গেল। একটা হলো r অ্যাবসলিউট ভ্যালু r, অর্থাৎ যেটা r এর মান পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, যেটাই হোক না কেন 1 থেকে ছোট হইতে হবে। আবার এটাকে যদি আমি আলাদাভাবে লিখি, -1 থেকে r বড় হবে, 1 থেকে ছোট হবে, তাহলে এটা অথবা এটা, এই শর্ত দুইটা যে কোনো একটা যদি হয় তাহলে এটার অসীমতক সমষ্টি থাকবে। আর যদি এই শর্ত ফিল আপ না করে তাহলে তার অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে অসীমতক সমষ্টি হওয়ার পূর্ব শর্ত হইল অ্যাবসলিউট ভ্যালু r is less than 1 হতে হবে, অথবা -1 থেকে r এর মান বড় হতে হবে, 1 থেকে r এর মান ছোট হতে হবে, তাহলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এবং ধারাটির সেই ক্ষেত্রে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান। তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান কত হবে? যখন r এর মান যথেষ্ট ছোট হবে, অর্থাৎ তখন সেই ক্ষেত্রে r⁴n এর মানটা হয়ে যাবে 0। তখন সেই ক্ষেত্রে যদি আমি r⁴n এর জায়গায় 0 বসিয়ে দিই, তখন এখানে 1 - 0 মানে 1 হবে। সেই 1 এর সাথে যখন a গুণ করব তখন a হবে। তাহলে এখানে a/1 - r। তাহলে অসীমতক সমষ্টি s ইনফিনিটির সূত্র হলো a/1 - r। তাহলে r এর মান যখন 1 থেকে কি হবে, ছোট হবে, আমি যদি এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, r is less than 1। তাহলে r এর মান যখন 1 থেকে ছোট হবে তখন r⁴n, অর্থাৎ এটা n এর জায়গায় যদি অসীম বসে তখন r⁴ অসীম, অর্থাৎ অসীমের মানটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে 0 বসিয়ে দিই তাহলে 1 - 0 মানে 1, 1/1 - r, তার সাথে a গুণ করলে a/1 - r হবে। তাহলে অসীমতক সমষ্টি হবে s ইনফিনিটি সমান a/1 -
আর। তাহলে আশা করি তোমরা অসীমতক সমষ্টির সূত্রটা বুঝতে পেরেছ। এখন আমরা আসো মূল অধ্যায়ে আসি। এখানে আমরা অনুশীলনী 7 থেকে যেটা করব সেইখানে হলো 11 নম্বর অঙ্ক, প্রদত্ত অসীম গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। তাহলে আমরা বলছি অসীমতক সমষ্টি থাকতে হলে আর এর মান 1 থেকে ছোট হইতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখব, 11 নাম্বার অনু 7 পৃষ্ঠা হলো 144। তাহলে 11 নম্বর প্রশ্ন সেটা হলো প্রদত্ত অসীম গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। যেমন 11 ক বলা হয়েছে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট। তাহলে দেখো এটা লাস্টের শেষ পদ নাই, তাহলে নিশ্চয়ই এটা অসীম দ্বারা। এখন আমরা দেখব যে এটা আর এর মান 1 থেকে ছোট কিনা। তাহলে উক্ত ধারাটি একটি কি দ্বারা, উক্ত ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা ধারাটি প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো হাফ, তাকে 1 দ্বারা ভাগ করলে হাফ। এটা নিচে 1 থেকে ছোট, সুতরাং ধারাটি অসীমতক সমষ্টি আছে। তো এখন আমাকে প্রশ্ন করেছে যে অসীমতক সমষ্টি আছে কি, যদি থাকে তাহলে সেই সমষ্টি নির্ণয় করো। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি, ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a/1 মাইনাস r। এখন এই জায়গায় আমরা পাইছি 1 মাইনাস r এর জায়গায় আমরা হাফ পেয়েছি। 1 থেকে যদি আমরা হাফ বিয়োগ করি তাহলে হাফ হবে। এখন যদি আমরা 1 গুণ, এটা যেহেতু 1 কে হাফ দ্বারা ভাগ বোঝায়, তাহলে 1 এর পর যদি গুণ চিহ্ন দিই তাহলে পরেরটা উল্টে যাবে, 2 উপরে 1 নিচে, 1 যদি কাটা যায় তাহলে 2। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি 2। ধারাটির অসীমতক সমষ্টি 2। তাহলে অ্যান্সার হলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা অঙ্কে আসি। যেমন মনে করো 1 + 2 + 4 + 8 + 16, এটা হলো ঘ নাম্বার। 1 + 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট। এখন এই ধারাটি অসীম তো গুণোত্তর দ্বারা, এবং এটার অসীমতক সমষ্টি আছে কিনা সেটা লিখব। উক্ত ধারাটি একটি অসীম গুণোত্তর দ্বারা ধারাটি প্রথম পদ a সমান 1, সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ বাই প্রথম পদ সমান 2,
তাহলে এটা 1 থেকে ছোট নয়, তাহলে যেহেতু 1 থেকে ছোট নয় সেহেতু ধারাটির অসীমতক সমষ্টি নেই। আর যদি অসীমতক সমষ্টি না থাকে তাহলে আমাদেরকে বের করতে হবে না। যেহেতু অসীমতক সমষ্টি নেই তাহলে আমরা বের করব কিভাবে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা আসলে বুঝতে পেরেছ যে আর এর মান যদি 1 থেকে ছোট না হয় তাহলে সেক্ষেত্রে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে না। তাহলে 11 নম্বরের বাকি অঙ্কগুলো তোমরা আশা করি করতে পারবে। আমরা এখন 12 নম্বরে আসি। নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো। এখানে ক নম্বর বলছে 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট ডট। উক্ত ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। তাহলে আমরা 12 নম্বরে আসি। 12 নম্বর 7 প্লাস 77 প্লাস 777 প্লাস ডট ডট। এখানে বলা হয়েছে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে আমরা লাস্টে লিখব n তম পদ। n সংখ্যক পদ যদি হয় তাহলে লাস্টের পদটা হবে n তম পদ। তাহলে আমরা যদি এখান থেকে যদি 7 কমন নিয়ে নিই তাহলে 1 প্লাস 11 প্লাস 111 প্লাস ডট ডট হইয়া এখানে n তম পদ ঠিক থাকবে, অর্থাৎ n তম পদের মানটা চেঞ্জ হবে কিন্তু n তম পদটা ঠিক থাকবে। যেমন এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, লাস্টে n তম পদ ঠিক থাকবে। আমরা শুধু এখান থেকে 7 কমন নিয়েছি। এখন আমরা এটাকে 9 দ্বারা ভাগ করব। 9 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভিতরগুলোকে 9 দ্বারা আবার গুণ করতে হবে। যেহেতু আমি এখানে অতিরিক্ত ভাগ করেছি তাহলে নিচে আমাকে এটা 9 দ্বারা গুণ করতে হবে, কারণ কমন নিলে যেন আগের মতো হয়ে যায়। কমন নিলে 9 কাটা হবে, তাহলে আমি আর অতিরিক্ত লিখিনি। সে অতিরিক্ত লেখার জন্য এখানে 9 দ্বারা সবাইকে গুণ করতে হবে। তাহলে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট দিয়ে লাস্টে n তম পদ হবে। তাহলে 7/9, এখানে আমরা 9 এর পরিবর্তে 10 - 1 লিখব, কারণ 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়। আর 99 এর পরিবর্তে যদি আমরা 100 - 1 লিখি তাহলে 100 কে আমরা 10 স্কয়ার লিখতে পারি, 10 স্কয়ার - 1। আর 999 এর পরিবর্তে আমরা লিখতে পারবো 10 কিউব - 1, অর্থাৎ 1000 - 1 প্লাস ডট ডট হইয়া এইভাবে আমরা n তম পদের জায়গায় 10 টু দি পাওয়ার n - 1 লিখতে পারবো। তাহলে প্রথম পদ হলো 10 - 1, দ্বিতীয় পদ 10 স্কয়ার - 1, তৃতীয় পদ 10 কিউব - 1, তাহলে লাস্টে n তম পদ হবে কি 10 টু দি পাওয়ার n - 1, অর্থাৎ যততম পদ হবে 10 এর পাওয়ার তত। তাহলে আমরা এখানে 7/9 লিখলাম। আর এখানে 10 ওয়ালা যেগুলো ছিল তাদেরকে আমরা এক ব্র্যাকেটে লিখব, 10 প্লাস 10 স্কয়ার প্লাস 10 কিউব প্লাস ডট ডট প্লাস 10 টু দি পাওয়ার n। তাহলে 10 ওয়ালা সবাইকে এক ব্র্যাকেটে লিখলাম। আর মাইনাস কমন নেওয়ার পর 1 ওয়ালা যতগুলো আছে সবাইকে আমরা এক ব্র্যাকেটে লিখব, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট দিয়ে লাস্টেরটা 1। তাহলে দেখো এখানে 7/9, এখানে দেখো আমরা আগেই n তম পদের সূত্র লিখছিলাম। কি লিখছিলাম? a ইনটু r টু দি পাওয়ার n - 1/r-1, অর্থাৎ গুণোত্তর দ্বারা n পদের সমষ্টির সূত্র লিখছি a ইনটু r টু দি পাওয়ার n - 1/r-1 যখন r ইজ গ্রেটার দেন 1, অর্থাৎ r এর মান 1 থেকে বড়। এখন প্রশ্ন হলো আমরা এই সূত্র কেন লিখছি? কারণ 10 আর বাইর করি কিভাবে? r সমান দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে 10 স্কয়ার যদি 10 দ্বারা ভাগ করি 10 হয়, তাহলে r এর মান 10 মানে 1 থেকে বড় না।
তাহলে নিশ্চয় আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে এই সূত্র যদি আমি প্রয়োগ করি, এখানে a এর জায়গায় হলো 10, তাহলে 10 লিখলাম, ইনটু r এর জায়গায় হলো কত, 10 স্কয়ারকে 10 দ্বারা ভাগ করলে সেটা r হয়। তাহলে 10 স্কয়ারকে 10 দ্বারা ভাগ করলে 10, তাহলে সুতরাং r এর মান 10, 10 লিখলাম। আর n তম পদ যেহেতু n ঠিক থাকবে, -1, আর এখানে r এর মান 10 লিখলাম, -1। তাহলে এই সূত্র মোতাবেক এটা সূত্র দিলাম 10 × 10⁻n - 1/10 - 1, কারণ গুণোত্তর ধারার n পদের সমষ্টি সূত্র হলো 10 × 10⁻n - 1/10 - 1 মাইনাস এখানে 1 কে আমরা যদি দুইবার যোগ করি, 1 + 1 সমান কত, 2 × 1 সমান 2 লিখতে পারি। 1 + 1 + 1 সমান 3 × 1 সমান 3 লিখতে পারি। তাহলে এখানে তো আমাদের 1টা n সংখ্যক বাস ছিল, তাহলে 1 + 1 + 1 + ... 1 সমান n × 1, যেহেতু n সংখ্যক বাস ছিল তাহলে n × 1 মানে n, তাহলে এই পুরো রাশিটার মান হবে যে n। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে সূত্রটা বসিয়েছি, এটার গুণোত্তর ধারার n পদের সমষ্টির সূত্র হলো a × n r⁴n - 1/r - 1, এখানে a এর মান 10, r এর মানও 10, তাহলে আমরা বসিয়েছি। আর 1 যতবারই যোগ করা হয় তত দিয়ে একটা 1 কে গুণ করলে সেটাই হয়। 1 কে যদি আমি 100 বার যোগ করি তাহলে 1 × 100 সমান 100 হয়। তাহলে এখানে n বার 1 আছে, তাহলে এই জন্য 1 × n মানে n হয়েছে। এখন আমরা এটার সাথে এটা গুণ করব, যেহেতু 10 এটা উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা উপরে গুণ হবে, 7 × 10 = 70। আর 10 - 1 এর বিয়োগফল হলো 9, 9 এটা নিচের সংখ্যা, সেই নিচের সংখ্যা নিচে গুণ হবে 9, আর 9 গুণ করলে 81। আর এখানে যে রাশিটা আছে সেটা গুণ হিসেবে আছে, তাকে গুণ হিসেবে লেখার জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তাহলে গুণ বোঝাবে। তাহলে আমি এটার সাথে এটা গুণ করি, এটা পেলাম, আবার এটার সাথে এটাকে গুণ করব। তাহলে যেহেতু nটা উপরের সংখ্যা, তাহলে সেটাকে উপরে গুণ করতে হবে, তাহলে 7n/9। তাহলে দেখা যাচ্ছে যে এটা কিভাবে গুণ করলাম, 10টা উপরের সংখ্যা, 10 এর সাথে 7 গুণ করলে 70, আর 9 এটা এখানে 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 9 গুণ করলে 81, আর এই উপরের সংখ্যাটা এক ব্র্যাকেটে লিখবো, এটা গুণ হিসেবে আছে। আর এটার সাথে আবার এটা যখন গুণ করব তখন 7n/9। তাহলে এরপরে আর কোনো কাজ করা যায় না। সুতরাং এই পর্যন্ত আমাদের অ্যান্সার। সুতরাং নির্ণয় সমষ্টি সমান 70/81 × 10⁻n - 1/1 - 7n/9। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে তোমরা খ নম্বর অঙ্কটাও একই নিয়মে বাসায় করবে। এবার আসো 13 নম্বর। বলা হয়েছে x এর উপর কি সত্য আরোপ করলে 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার + 1/x + 1 হোল কিউব এর অসীমতক মানে অসীম ধারাটির সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করবে। তাহলে আমরা চলো এই অঙ্কটা করি। তাহলে এখানে 13 নম্বর অঙ্ক হলো, বলা হয়েছে 1/x + 1 1/x + 1 + 1/x + 1 হোল স্কয়ার + 1/x + 1 হোল কিউব প্লাস ডট ডট। তাইলে উক্ত ধারাটি একটি কি ধারা? উক্ত অসীম ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাইলে উক্ত ধারাটি একটি অসীম গুণোত্তর দ্বারা। কেন গুণোত্তর দ্বারা বলছি? কারণ
এটাকে যদি এটা দ্বারা ভাগ করি 1/x + 1 হয়, এটাকে আবার এটা দ্বারা ভাগ করলে 1/x + 1 হয়। তাহলে এই ধারাগুলোর ভাগফল সমান, সেজন্য এটি একটি অসীম গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ a সমান 1/x + 1 সাধারণ অনুপাত r সমান কত হবে? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো x + 1 হোল স্কয়ার ভাগ প্রথম পদ হলো 1/x + 1। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগ চিহ্নকে যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে, তাহলে তখন হয়ে যাবে 1/x + 1। তাহলে এটার সাধারণ অনুপাত হলো x + 1/x + 1। তাহলে এখন আমরা বলছিলাম ধারাটির অসীমতর সমষ্টি কখন থাকবে, যে শর্ত বলেছিলাম না, সেখানে অ্যাবসলিউট ভ্যালু r is less than 1 অথবা -1 is less than r is less than 1, এই সত্য মোতাবেক হচ্ছে কিনা আমরা দেখব। তাহলে এবার লিখব যে ধারাটির অসীমতর সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি -1 is less than 1/x + 1 is less than 1 হয়। তাহলে অসীমতর সমষ্টি থাকার যে সত্য, সেই সত্য মোতাবেক পেতে হবে। এখানে r বলতে 1/x + 1 কে বুঝাইছে। এখন যদি আমি উভয় পক্ষকে বিপরীতকরণ করি তাহলে -1 বিপরীতকরণ করলে তখন অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, গ্রেটার দেন x + 1 করে দেবে, 1 নিচে আসবে, 1 এর তো কোনো মূল্য নেই, তাহলে x + 1 থাকবে ইজ গ্রেটার দেন 1 এর বিপরীতও 1 হবে। তাহলে পাশে লিখবা বিপরীতকরণ করো। তাহলে বিপরীতকরণ করলে অসমতা চিহ্ন পরিবর্তন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, আর এখানে গ্রেটার দেন হয়ে গেছে। তাহলে এখন উভয় পক্ষ থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে -1 is greater than x + 1 -1 তাহলে এখন -1 যদি আমরা হিসাব করি তাহলে -2 হয়, আর +1 -1 কেটে x হয়, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0। এখন এই দুইটাকে যদি আমরা আলাদা করে লিখি, অর্থাৎ কি লিখতে পারি, x কে যদি আমরা আগে লিখি x less than -2 অথবা x greater than 0, তাহলে এই দুইটাকে যদি আমি একসাথে লিখি তাহলে x কে যদি আগে লিখি x less than -2, আর এই দুইটাকে যদি একসাথে লিখি তাহলে x greater than 0, তাহলে x less than -2 অথবা x is greater than 0 হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমাকে বলা হয়েছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আমরা পেলাম যে x is less than -2 অথবা x is greater than 0 হলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখন সেই সমষ্টি নির্ণয় করার জন্য বলছি। তাহলে সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি, সুতরাং ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি সমান a/1 - r। এখন আমরা এই জায়গায় মান বসাবো 1/x + 1 1 - 1/x + 1, অর্থাৎ r এর মানও 1/x + 1 আর a এর মানও 1/x + 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 1/x + 1 আর এখানে লসাগু হলো x + 1
x প্লাস 1 মাইনাস 1, তাহলে কি দাঁড়াবে 1 বাই এক্স প্লাস 1, আর এখানে হবে x বাই এক্স প্লাস 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 গুণ এটা উল্টে যাবে x প্লাস 1 উপরে হবে x নিচে হবে, তখন এটা কাটা যাবে, তাহলে আর থাকতেছে 1 বাই এক্স। তাহলে অ্যান্সার হবে 1 বাই এক্স। তাহলে এখানে দুইটা জিনিস, দুইটা মানে সত্যটা হলো কি, সত্য হলো -2 is less than x অথবা x is greater than 0 এবং সমষ্টি 1 বাই এক্স। তাহলে এখানে দুইটা জিনিস বের করতে বলছে, একটা হলো অসীমতর সমষ্টি আর একটা হলো সত্য, মানে এক্স এর উপর কি সত্য আরোপ করলে এটার মান এটির অসীমতর সমষ্টি থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন আমরা পরের অঙ্কটা করব, যে প্রদত্ত কোণগুণিক দশমিকগুলোকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। এখন মূলদীয় ভগ্নাংশ আমরা সাধারণ গণিতে মূলদীয় ভগ্নাংশ সম্বন্ধে জেনেছি। যেমন আমরা 14 নম্বর অঙ্কে আমরা খ নাম্বার অঙ্কটা দেখাচ্ছি 2.3 কোণগুণিক 0.5। আমরা সাধারণ গণিতে অঙ্কটা এভাবে করেছিলাম 2.3 কোণগুণিক 0.5 কোণগুণিক। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখছিলাম 2 লিখে আমরা দশমিকের পর যতটার উপর কোণগুণিক আছে ততটা 9 লিখেছিলাম, আর যাদের উপর কোণগুণিক তাদেরকে আমরা বসিয়েছিলাম। তাহলে আমাদের এটা মূলদীয় ভগ্নাংশে করলে, মূলদীয় ভগ্নাংশ মানে পি বাই কিউ আকারের ভগ্নাংশ। তাহলে আমরা এটা সমস্ত আকারে করছি। তাহলে এটাকে যদি আমরা সমস্ত ভাঙিয়ে দিই তাহলে কত হবে 999 লিখবো। 999 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18 19, 9 দুগুণে 18 19, 1998। তার সাথে আমরা 305 যোগ করে দেব। 305 যদি যোগ করি 5 আর 8 13, 3 হাতে 1, 1 আর 9 10, 0 হাতে 1, 1 আর 9 10, 13, 3 হাতে 1 2। তাহলে 2303 হওয়ার কথা। এখন আমরা এটা অসীম ধারার মাধ্যমে এই মূলদীয় ভগ্নাংশে কি করব, প্রকাশটা করব, অর্থাৎ আমাদের উত্তর হওয়ার কথা এটা। তাহলে আমরা কিভাবে করব, দেখো এটাকে আমরা এভাবে ভাঙাবো 2 প্লাস 0.3 কোণগুণিক 0.5 কোণগুণিক। তাহলে আমরা এটাকে 2 প্লাস, এটার পরিবর্তে আমরা 0.305, এটাকে কোণগুণিক মানে হলো যে সংখ্যা বারবার আসে, অর্থাৎ কোনো সংখ্যাকে ভাগ করার পর দেখবে যে একাধিকবার একই সংখ্যা বারবার আসে, তখন এটাকে আমরা কোণগুণিক। তাহলে এখানে 305 এর উপর কোণগুণিক থাকার অর্থ হইল 305 পর্যায়ক্রমে আসবে। তাহলে প্রথমে 305 লিখলাম, আবার লিখলাম 305, আবার 305, এভাবে পর্যায়ক্রমে আসতে থাকবে। তখন আমরা এটাকে ধারা হিসাবে যদি লিখি তাহলে 0.305 প্রথমে লিখলাম, তারপরে যোগ চিহ্ন দেব। যোগ চিহ্ন দেওয়ার পর আমরা দশমিকের পর 3টা ঘর তো লিখে ফেললাম। তাহলে আমরা এখানে আবার দশমিক দিয়ে সেই 3টা ঘরের পরিবর্তে 3টা শূন্য দেব, তার সাথে আবার 305 লিখব। তাইলে আমার 6 ঘর লেখা হয়ে গেল। এখন আবার যদি লিখি
দশমিক, এখানে 6 ঘর লিখছি, 6 ঘরের 6টা শূন্য দিয়ে দেব, আবার 3 শূন্য 5 লিখব, প্লাস ডট ডট, এভাবে অসীম পর্যন্ত হইতে থাকবে। আমরা এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে দেখো এই যে ধারাটা, এটা একটা কি অসীম ধারা, কারণ দেখো এটার সাথে যখন এটা যোগ করবো এটা আসি গেছে, এরপর 305 সাথে এটা, এই 305 যোগ করলে এটা আসি গেছে, আবার 305, অর্থাৎ এটাকে খুঁজে এখন যদি আমি উপরে নিচে বসিয়ে লিখি তখন দেখা যাবে যে এটা আসে যাবে। তাহলে এই যে এটার পরিবর্তে আমি যে একটা বন্ধনীর মধ্যে একটা ধারা পেলাম, এই ধারাটা একটা অসীম গুণোত্তর ধারা। তাহলে লিখবে যে বন্ধনীর মধ্যে ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। ধারাটির প্রথম পদ বন্ধনীর ভিতরে যেটা, তাহলে প্রথম পদ এই সময় 0.305, আর সাধারণ অনুপাত r সমান দ্বিতীয় পদ বাই প্রথম পদ। তাহলে 0.000305 কে আমরা 0.305 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 305 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার এটা কি হবে, দেখো দশমিকের পরে আমার এখানে 6 ঘর ছিল, এখানেও আমাকে যদি 6 ঘর দিতে হয় তাহলে আরো 3টা শূন্য দিতে হবে, তখন দশমিক উঠে যাবে। তাহলে দশমিক যখন উঠে যাবে তখন উপরে হবে 305 আর নিচে হবে 305 দিয়ে 0 3। এখন যদি এটা দিয়ে এটা ভাগ করি তাহলে আর 1 0 0 0 আর উপরে 1 হবে। এখন 1 কে যদি আমি 100 দ্বারা ভাগ করি তখন 1 কে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে তার সাথে 3 ঘর আগে, যেহেতু একের পিঠে 0 3টা, তাহলে 3 ঘর আগে কি দিতে হবে, দশমিক দিতে হবে। তাহলে অর্থাৎ আর এর মান হবে 0.001, অর্থাৎ এই সংখ্যাকে এটা দ্বারা ভাগ করলে 0.001 হবে। তাহলে সুতরাং ধারাটির অসীমতর সমষ্টি s ইনফিনিটি সমান a বাই 1 মাইনাস r। এখন s ইনফিনিটি বলতে কাকে বোঝানো হয়েছে, যে এই সংখ্যাটাকে আমরা আসলে ভাঙিয়ে বন্ধনীর মধ্যে লিখছিলাম, তাইলে এই সংখ্যা ভেঙে লিখছি যেহেতু s ইনফিনিটির মান হবে এটা, তাহলে কি হবে 0.3 পূর্ণগুণিক 0 5 পূর্ণগুণিক সমান এই জায়গায় কত পেয়েছি 0.305 আর 1 মাইনাস এটার পরিবর্তে পেয়েছি 0.001। তাহলে আমরা এখানে কত পাবো, 1 থেকে যদি এটা বিয়োগ করি 0.999 হবে, আর এখানে 305। এখন আমরা এখানে 0.305, এখানে এত দশমিকের পরে 3 ঘর, এখানে দশমিকের পর 3 ঘর, তাহলে দশমিকের পরে যদি একই সংখ্যক ঘর থাকে তাহলে আমরা দশমিককে তুলে দিতে পারি। তাহলে এখানে হবে 305 আর এখানে হবে 999। তাহলে আমরা 0.3 পূর্ণগুণিক 0 5 পূর্ণগুণিকের মান পেয়েছি এটা। এখন আমাদের মোট সংখ্যা ছিল এটা, তাহলে আমরা লিখব যে সুতরাং 2.3 পূর্ণগুণিক 0 5 পূর্ণগুণিক সমান কত লিখব, 2 প্লাস 0.3 পূর্ণগুণিক 0 5 পূর্ণগুণিক, এখন 2 যোগ এটার পরিবর্তে আমরা পেয়েছি 999 ভাগের 305।
5। তাহলে এটা যোগ করে বসাবো। তাহলে বসালে এখানে কত হবে? 999 ভাগের 999 আর 2 এ গুণ করলে 9 দুগুণা 18, 9 দুগুণা 18 19, 9 দুগুণা 18 19। তার সাথে আমরা 305 যোগ করব, অর্থাৎ এখানে আমরা লিখব 1998 যোগ 305। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে 5 আর 8 যোগ করলে 13, 3 হাতে 1, 1 আর 0 1, 1 আর 9 যোগ করলে 10, 0 হাতে 1, 1 আর 3 4, 4 আর 9 13, 3 হাতে 1, 1 1 2। তাহলে 2303 বাই নিচে হলো 999। তাহলে এটাকে পি, এটাকে কিউ ধরলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এটি একটি মূলদীয় ভগ্নাংশ। তাহলে আমাকে বলা হয়েছে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে আমার অ্যান্সারটা হবে 2303 বাই 9999। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমরা পূর্ণগুণিক ভগ্নাংশকে প্রথমে আমরা অসীম গুণোত্তর ধারার আকারে প্রকাশ করেছি। সেই অসীম গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি প্রয়োগ করে আমরা যে ভগ্নাংশটা পেয়েছি সেটাই হলো মূলদীয় ভগ্নাংশ। অর্থাৎ মূলদীয় ভগ্নাংশ হলো পি বাই কিউ আকারে প্রকাশ করা, অর্থাৎ লব বাই হর আকারে যদি প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হয় মূলদীয় ভগ্নাংশ। তাহলে 14 নম্বরের এখানে 4টে অঙ্ক মূলদীয় ভগ্নাংশ করার জন্য বলা হয়েছে। আমরা খ নম্বর অঙ্কটা করেছি, যেটা অপেক্ষাকৃত একটু অন্য অঙ্কের তুলনায় কঠিন ছিল। আমরা কঠিনটা করিয়ে দিয়েছিলাম, বাকিগুলো তোমরা বাসায় চর্চা করবে একই নিয়মে। আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা বাসায় এটা অনুশীলন করবে এবং বারবার চর্চা করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই।